কারো কোনো প্রবলেম আছে? না স্যার, বুঝা গেছে। তো আজকে আমরা দেখবো প্রপার্টিজ অফ কনভলিউশন, এরপরে কনভলিউশন প্রপার্টি দিয়ে আমরা সিস্টেমের প্রপার্টি গুলা কিভাবে ডিরাইভ করতে পারি সেই জিনিসগুলো দেখবো। Recording in progress. ওকে, তো আমরা গতকালকে কনভলিউশনের দুইটা প্রপার্টি দেখছি অলরেডি। একটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। তো কনভলিউশনের আইডেন্টিটি হচ্ছে ডেল্টা অফ এন। তো আমরা দেখছিলাম যে এক্স অফ এন কনভলিউশন ডেল্টা অফ এন করলে আমি এক্স অফ এন পাবো। আচ্ছা, এবার যদি আমি যে কোনো একটাকে শিফট করি, ধরেন ডেল্টাটাকে শিফট করলাম, তাহলে হবে এক্স অফ এন মাইনাস ডেল্টা হবে। সো আমি যদি দুইটাকেই শিফট করি তাহলে সেটা কিন্তু ডাবল শিফট হয়ে যাবে আর কি, রেজাল্টেন্ট সিগন্যালটা ডাবল শিফট হয়ে যাবে। এরকম একটা জিনিস হবে। এই জিনিসটা একটু মাথায় রাখেন যে শিফট করতে চাইলে কি করা লাগবে সেটা। আর আরেকটা শিখছিলাম কমিউটেটিভ ল, দ্যাট ইজ এক্স অফ এন, যে কথা এটার সাথে এইচ এন কনভলিউট করা, যে কথা এইচ এন এর সাথে এক্স অফ এন কনভলিউট করা এক কথা। অর্থাৎ একটা ইনপুটের জন্য এক্স এন ইনপুট আর এইচ এন ইম্পালস রেসপন্স হইলে যে আউটপুট আসবে, আবার এক্স এন ইম্পালস রেসপন্স আর এইচ এন ইনপুট হইলে সেম রেজাল্ট আসবে। অর্থাৎ কোন অর্ডারে আমি কনভলিউশন করতেছি তার উপর এই রেজাল্টটা ডিপেন্ড করে না। তো এরপরে আছে অ্যাসোসিয়েটিভ ল। এটা আমি প্রুফ করব না, এটা জাস্ট আপনারা নিজেরা ট্রাই করে দেখেন। আর হচ্ছে আমি ওই যে ক্লাস নোট দিব, ওই নোটে প্রুফ করে দেওয়া থাকবে, ক্লাসে দেখাবো। তো অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে যে সংযোজন বিধি, বাংলায় বললে সংযোজন বিধি মেনে চলে। অর্থাৎ আপনারা যখন তিনটা জিনিস যোগ করেন তখন যে কোনো দুইটা যোগ করে তার সাথে আরেকটা যোগ করেন, সেখানে কোন দুইটা যোগ করবেন সেটা কিন্তু ম্যাটার করে না। আপনি আগে 3 আর 4 যোগ করে 2 যোগ করতে পারেন, অথবা আপনি 2 আর 3 যোগ করে 4 যোগ করতে পারেন, অথবা 2 আর 4 যোগ করে 3 যোগ করতে পারেন, সবগুলো সেম রেজাল্ট দিবে। সো এখানে তিনটার মধ্যে যখন অপারেশন আনতে হয়, নরমালি আমরা যেসব অপারেশন ডিফাইন করছি এগুলো সব বাইনারি অপারেশন, অর্থাৎ এদের অপারেন্ট দুইটা ইনপুট নেয়, মানে দুইটা জিনিসের উপর অপারেশনটা হয়। যেমন যোগ একটা বাইনারি অপারেশন। তো যখন আমি এক্সটেন্ড করতে যাব, তিনটার উপর অপারেশন করতে যাব, তখন আমরা কিভাবে অপারেশনটা করব সেটা ডিফাইন করার জন্য আমাদের অ্যাসোসিয়েটিভ ল লাগে। ইউজুয়ালি সব ধরনের অপারেটরই অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। আইডিয়াটা হচ্ছে যে যে কোনো দুইটাকে আমি আগে অপারেট মানে রেজাল্ট বের করি না কেন, রেজাল্টের কিছু যায় আসে না। সিমিলারলি এখানেও x of n convolution h1 of n convolution h2 of n। সো এখানে যখন আমি তিনটার উপর অপারেট করব তখন আমি চাইলে আগে এই দুইটাকে অপারেট করতে পারি, অথবা অ্যাসোসিয়েটিভ ল বলে আমি চাইলে আগে এই দুইটার কনভলিউশন বের করতে পারি, দেন আমি রেজাল্টেন্টের কনভলিউশন করতে পারি। তো এই ফর্মুলাটার সিগনিফিকেন্স কি? এই ফর্মুলাটার সিগনিফিকেন্স আমরা সিস্টেম স্ট্রাকচারে যদি যাই, দেখেন আমাদের যদি এরকম একটা ক্যাসকেডেড সিস্টেম থাকে, ক্যাসকেডেড সিস্টেম হচ্ছে সামটাইমস অফ লিনিয়ার সিস্টেম, মানে লিনিয়ার সিস্টেম বলতে সিরিজ সিস্টেম আর কি, মানে একটার আউটপুট আর একটার ইনপুটে ঢুকবে, তখন আমরা তাকে বলি ক্যাসকেড করা। সো এখানে দেখেন প্রথম সিস্টেমের আউটপুট, এটাকে বললাম y1n, সেটা পরের সিস্টেমের আউটপুটে যাবে আর আমি ফাইনালি আউটপুট পাবো। ঠিক আছে, তো এখানে দেখেন y1n সমান কত, প্রথম সিস্টেমের আউটপুটটা কত আসবে? এইটা আসবে না? প্রথম সিস্টেমের আউটপুটটা এটা আসবে না? জি স্যার। মানে এইটার সাথে এটা কনভলিউশন করলেই তো আউটপুটটা পাবো। এবার এই y1 টা হচ্ছে সেকেন্ড সিস্টেমের ইনপুট। সো y1 এর সাথে যদি আমি h2n কনভলিউশন করি তাহলে আমি yn টা পাবো।
এবার যদি আমি y1n এর রেজাল্টটা বসাই দেই, তাহলে y1n এর রেজাল্টটা কি xn কনভলিউশন h1n, এইটা কনভলিউশন h2n এরকম। তো আমরা তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থেকে কি লিখতে পারি, এইটাকে এভাবে লিখতে পারি, তাই না? তো সিস্টেমের প্রপার্টি থেকে এটা আসলে কি বোঝায়? আমাদের যদি একটা সিস্টেম থাকে, এরকম, তাহলে তার আউটপুট কি আসবে? এইটা। তার মানে দেখেন যে আমাদের যদি এরকম দুইটা সিস্টেম ক্যাসকেড থাকে, ওদের ইকুইভ্যালেন্ট, এইটার ইকুইভ্যালেন্ট সিস্টেম হচ্ছে এইটা। অর্থাৎ অ্যাসোসিয়েটিভ ল এর কারণে আমরা এটা লিখতে পারতেছি। অর্থাৎ আমাদের যদি দুইটা সিস্টেম এরকম ক্যাসকেডেড অবস্থায় থাকে, তাহলে এদেরকে আমরা ইকুইভ্যালেন্টলি একটা সিস্টেম দিয়ে লিখতে পারি। ঠিক আছে? সো অ্যাসোসিয়েটিভ ল এভাবে আমাদের ক্যাসকেডেড সিস্টেম অ্যানালাইসিস করতে হেল্প করে। যে আমাদের যদি দুইটা ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল ফিল্টার থাকে যেগুলো ক্যাসকেডেড আছে, তাহলে ইকুইভ্যালেন্ট ফিল্টারের রেসপন্সটা হবে এদের কনভলিউশন। এরকম তিনটা থাকলে তিনটার কনভলিউশন হবে, চারটা থাকলে চারটার কনভলিউশন হবে, অর্থাৎ n তমটা থাকলে n তম এর কনভলিউশন হবে, এরকম করে। সেভাবে অ্যাসোসিয়েটিভ ল আমাদের কি বলে, অ্যাসোসিয়েটিভ ল আমাদের হচ্ছে আমাদেরকে আর কি ক্যাসকেডেড সিস্টেমের অ্যানালাইসিস করতে হেল্প করে। ঠিক আছে, একটা ইকুইভ্যালেন্ট সিস্টেম বানানোতে। যদি অ্যাসোসিয়েটিভ ল ট্রু না হইতো, তাহলে আসলে এই জিনিসটা ওইভাবে করা যাইতো না। ঠিক আছে, আগে আমাকে প্রথমটার ইনপুট বের করে আনতে হইতো, তারপরে পরেরটার ইনপুট বের করতে হইতো, তারপরে তারপরেরটার ইনপুট বের করতে হইতো। কিন্তু অ্যাসোসিয়েটিভ লতে আগে আমি কোনটাকে অপারেট করতেছি তার সেইটা যেহেতু ম্যাটার করতেছে না, সো আমরা আগে সিস্টেমের ইকুইভ্যালেন্ট সিস্টেম বের করে দেন হচ্ছে ইনপুটের সাথে কনভলিউশন করে আউটপুট বের করতে পারি। আপনাদের অনেক সময় একটা কোয়েশ্চেন আসে যে অ্যাসোসিয়েটিভ ল কিভাবে ফিল্টার ডিজাইনে বা ডিজিটাল ফিল্টার অ্যানালাইসিসে হেল্প করে। সো এটাই অ্যান্সার, যে অ্যাসোসিয়েটিভ লর কারণে আমরা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট সিস্টেমের রেসপন্সকে একটা সিঙ্গেল ইম্পালস রেসপন্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো এর কারণে আমাদের অ্যানালাইসিস ইজিয়ার হয়ে যায়। আদারওয়াইজ আমাদেরকে যে একটা একটা করে ইনপুট আউটপুট বের করতে হইতো। এরপরে আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে বলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কি? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা বন্টন বিধি হচ্ছে দুইটা অপারেশনের মধ্যে রিলেশন, নরমালি যোগ আর গুণের রিলেশন। যেমন যদি রিয়েল নাম্বার হয় 2 × 3 + 5, এই ধরনের অপারেশন আমরা কিভাবে করি? আগে গুণ করি, তার গুণ করে দুইটাকে যোগ করতে পারি, অথবা যোগ করে গুণ করতে পারি, দুইটা সেম রেজাল্ট দিবে। এটাকে বলে যে মাল্টিপ্লিকেশন ইজ ডিস্ট্রিবিউটেড ওভার এডিশন। ঠিক আছে, বা উল্টাটাও বলে অনেক সময়, উল্টাটাও কি করে। ঠিক আছে, তো সিমিলারলি এখানে একটা ডিস্ট্রিবিউশন প্রপার্টি আছে, সেটা হচ্ছে এরকম। এরকম, এটা যদি ইনপুট হয়,
আমরা এটাকে লিখতে পারি xn কনভলিউশন h1n প্লাস x কনভলিউশন h2n। তো এটার সুবিধাটা কি, তো এই সিস্টেমটা কেমন দেখা যাক যে আমাদের যদি এরকমই থাকে, যেটা প্যারালাল সিস্টেম থাকে, এদেরকে যদি আমি যোগ করি, এদের করেসপন্ডিং আউটপুটকে যোগ করি, তাহলে আমি ফাইনাল আউটপুট পাবো। এক ইনপুটকে আমরা দুইটা সিস্টেমের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, তাহলে এই জায়গায় যে আউটপুট আসবে সেটা হবে xn কনভলিউশন h1n, আর এখানে যে আউটপুট আসবে সেটা হচ্ছে xn কনভলিউশন h2n। তো তাহলে ফাইনাল আউটপুট হবে আলাদা আলাদা আউটপুটের যোগফল। এটা তাহলে আমরা যদি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা খেয়াল করি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির জন্য আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এই দুইটা আলাদা এই যোগফল থাকলে আমরা এটাকে যে xn টাকে বাইরে নিয়ে আসতে পারি, কাইন্ড অফ কমন নেওয়ার মতো। এরকম। তো এখান থেকে দেখেন যে জিনিসটা কি হচ্ছে, আমরা এখন চাইলে এই সিস্টেম দুটাকে এইভাবে অ্যাড করে দিতে পারি। এই সিস্টেমের আউটপুট আসবে এরকম, আমরা যে একটু আগে যেটা বের করলাম। অর্থাৎ আমাদের যদি প্যারালাল সিস্টেম থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্ট সিস্টেম হয় আলাদা আলাদা সিস্টেমের যোগফল, দেন আমরা অ্যানালাইসিস করতে পারি। এই জিনিসটা করা যায় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির কারণে। যদি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি না খাটতো তাহলে এই লাইন থেকে এই লাইন লেখা যেত না, আর এই লাইন থেকে এই লাইন লেখা না গেলে এই সিস্টেমটাকে এই সিস্টেমে কনভার্ট করা যেত না। সো সিমিলার কোশ্চেন আসতে পারে যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কিভাবে সিস্টেম বা ডিজিটাল সিস্টেমের জন্য বা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এ কাজে লাগে। অ্যানসার ওই আগের মতোই হবে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির কারণে আমরা প্যারালাল সিস্টেমকে এইভাবে ইকুইভ্যালেন্ট সিস্টেমে লিখতে পারি বা ইকুইভ্যালেন্ট ইম্পালস রেসপন্স দিয়ে লিখতে পারি। যেহেতু পারি, সো আমরা আর কি ইকুইভ্যালেন্ট ইম্পালস রেসপন্স বের করে দেন সিস্টেমের আউটপুট বের করি। না হলে আমাদের আলাদা আলাদা মানে কনভলিউশন বের করতে হইতো, দেন ক্যালকুলেশন করতে হইতো। দেখেন এখানে আপনার ধরেন এখানে আপনার এরকম তিনটা আছে, সিস্টেম আছে ধরেন প্যারালাল। আচ্ছা, h1 h2 h3, এখানে আপনাকে কতগুলা কনভলিউশন করতে হইতো যদি আপনি আলাদা আলাদা অ্যানালাইসিস করতে চান? বলতে পারবেন কতগুলা কনভলিউশন ক্যালকুলেট করতে হইতো এখানে আপনার? তিনটা স্যার। তিনটা, এখানে একটা করা লাগতো, এখানে একটা করা লাগতো, এখানে একটা করা লাগতো, তো তিনটা। আর এইখানে যখন আমি তিনটা যোগ করে দিচ্ছি তখন আপনার কতগুলা কনভলিউশন করা লাগে এই সিস্টেমের আউটপুট বের করতে? কতগুলো কনভলিউশন? একটা। সো এইটার তুলনায় এইটা অবশ্যই অ্যানালাইসিস করা ইজিয়ার, কারণ সামেশন তো সিম্পল সামেশন, মানে সিগন্যাল মানে ইম্পালসেস যোগ করা তো যে সিকোয়েন্স ওয়াইজ যোগ করা, সো মানে যোগ করা জিনিসটা তো ইজিয়ার আমাদের জন্য কনভলিউশন বের করার থেকে। সো অবভিয়াসলি এইটার তুলনায় এইটা অ্যানালাইসিস করতে ইজিয়ার হবে, কম্পিউটেশনালি ইজিয়ার হবে। ঠিক আছে, সো এইভাবে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির কারণে জিনিসটা আর কি ইজিয়ার হয়। ঠিক আছে, সো এই টাইপের কোশ্চেন আসলে অ্যানসার করা যাবে আই গেস। ওকে, বাট এই টাইপের কোশ্চেন আসলে কিন্তু খালি প্রপার্টি লিখে দিলে হবে না। মানে গতবার এই টাইপের একটা কোশ্চেন আসছিল যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কিভাবে সিস্টেম অ্যানালাইসিস করতে হেল্প করে, তো অনেকে জাস্ট খালি প্রপার্টি লিখে দিয়েছে যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইকুয়ালস টু মানে এই প্রপার্টি এটা, তারপরে হচ্ছে সিস্টেমটা আইকে দিয়েছে। বাট আপনাকে তো কিছু লিখতে হবে, মানে এইটা থেকে এইটা হয় এটা বললেই তো হবে না। ঠিক আছে, আইডিয়াটা বোঝা গেছে? অ্যানসার কিভাবে করবেন যদি এই টাইপের কোশ্চেন আসে? জি স্যার। এরপরে একটা প্রপার্টি আছে, এটাকে বলে ট্রান্সফারেন্স। ট্রান্সফারেন্স প্রপার্টিটা এরকম, ধরেন একটা x অফ n এর সাথে h অফ n কনভলিউট করে আপনি y অফ n পাচ্ছেন। এইবার আপনি x অফ n কে সাম লিনিয়ার ট্রান্সফরমেশন করলেন। ঠিক আছে, x অফ n এর উপর আরেকটা লিনিয়ার সিস্টেমের ইনপুট হিসেবে দিলেন x অফ n কে, এইটাকে আরেকটা লিনিয়ার সিস্টেমের ইনপুটে দিলেন, মানে সে তার উপর সাম লিনিয়ার অপারেশন করবে, ধরেন একে শিফট করতে পারে, একে স্কেল করতে পারে। তো এইটার করেসপন্ডিং আউটপুট হবে যদি আমি শুরুর ইনপুটটাকে সেম লিনিয়ার সিস্টেম দিয়ে পাঠাই সেইটা।
ঠিক আছে, এটার সাথে h of n কে কনভলিউট করলে এক্স্যাক্টলি সেম রেজাল্ট পাওয়া যাবে। অর্থাৎ এই লিনিয়ার অপারেশন দুইটা কমিউটেটিভ, এটা আমরা বলতে পারি। আগে ট্রান্সফর্ম করে তারপরে আউটপুট বের করলে যে রেজাল্ট আসবে, তারপরে আউটপুট আগে বের করে দেন লিনিয়ার ট্রান্সফর্ম করলে সেম রেজাল্ট আসবে। ঠিক আছে, এটা কি বুঝছেন কি বলছি? মানে জাস্ট আমি সিস্টেমের আউটপুট আগে বের করলাম, তারপরে তার উপর ইনপুটকে লিনিয়ার অপারেশন ট্রান্সফর্ম করলে যে রেজাল্ট আসতো, হ্যাঁ, এবার আমি আউটপুটকে সেম লিনিয়ার সিস্টেম দিয়ে পাস করাইলে আমার সেম রেজাল্ট আসবে। ঠিক আছে, মানে আমি ধরেন x of n কে সাম লিনিয়ার ট্রান্সফর্ম করলাম, লিনিয়ার ট্রান্সফর্ম করে x1n বানাইলাম, এবার x1n কে ইম্পালস রেসপন্সের সাথে কনভলিউট করে ধরেন yn পাইলাম। আবার আমি হচ্ছে শুরুর ইনপুটটাকে কনভলিউশন করলাম, কনভলিউশন করে ধরেন yn পাইলাম। এই yn টাকে xn এর মধ্যে যে ট্রান্সফরমেশন করছি সেই ট্রান্সফরমেশন যদি করি বা সেই সিস্টেমের মধ্যে দিয়ে যদি পাঠাই, তাহলে আমি y1 পাবো। এটাই হচ্ছে ট্রান্সফারেন্স প্রপার্টি। ঠিক আছে, অর্থাৎ কোনটাকে করতেছি সেটার উপর রেজাল্ট ম্যাটার করতেছে না। আচ্ছা, এই গেল কনভলিউশনের প্রপার্টি গুলা। এবার আমরা দেখব যে কোন মানে আমরা কিভাবে সিস্টেমের প্রপার্টি, যেমন আমরা সিস্টেমের দুইটা প্রপার্টি নিয়ে কথা বলি নাই, কজাল আর স্টেবিলিটি। আমরা দেখব h of n বা ইম্পালস রেসপন্সের উপর কোন ধরনের কন্ডিশন খাটাইলে সিস্টেমটা কজাল হবে। ঠিক আছে, এটা আমরা দেখব। তো আমরা তো জানি সিস্টেম কজাল মানে কি। সিস্টেম কজাল মানে হচ্ছে যে ইনপুটের পাস্ট আর প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করবে। ইনপুটস পাস্ট এন্ড প্রেজেন্ট স্যাম্পলস, এটার উপর আউটপুট ডিপেন্ড করবে। তো আমরা y of n টা যদি আমরা জানি, যে ধরেন আমাদের একটা সিস্টেম আছে, সিস্টেমটার ইম্পালস রেসপন্স হচ্ছে h, তাহলে yn হবে ইনপুটের সাথে xn এর কনভলিউশন। তো এটাকে আমরা জানি এভাবে লেখা যায়। আবার আমরা জানি জিনিসটা কমিউট করে। কমিউট করে বলতে আমরা যেহেতু এখানে hn এর প্রপার্টি বের করতে চাই, সো আমরা hn টাকে ইনট্যাক্ট রাখবো। সো আমরা জানি xn এর সাথে hn এর কনভলিউট করা যে কথা, hn এর সাথে xn কে কনভলিউট করা একই কথা, অর্থাৎ এটা কমিউটেটিভ ল মেনে চলে, এটা আমরা দেখছি। সো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। এবার ধরেন একটা পার্টিকুলার ভ্যালুতে আমি এটা জানতে চাই, আউটপুট জানতে চাই। ধরেন y এর ভ্যালু 0 তে এই ভ্যালু বের করতে চাই, কথার কথা। তাহলে কি আসবে? h k x of minus k। এবার ধরেন সিগন্যালের আচ্ছা, এবার ধরেন আমি যদি এটাকে ভেঙে লিখি, তাহলে কি লেখা যাবে? ধরেন k এর নেগেটিভ ভ্যালু গুলোর জন্য কি আসবে? h minus 3 x of 3, তারপরে h minus 2 x of 2, h মানে এখানে k এর একটা ভ্যালু বসাচ্ছি আমি, h minus 1 x of 1, h0 x of 0, h1 x of minus 1, h2 x of minus 2 ইত্যাদি। আচ্ছা, এখানে বলেন তো কোন পোরশনটার জন্য এই সিস্টেমটা কজাল হচ্ছে না? মানে কজাল হইতে হইলে কি হবে? যে পাস্ট এন্ড প্রেজেন্ট ভ্যালু অফ ইনপুট, এখানে আমাদের ইনপুট কে x of n, তাই না? তার মানে আমাকে বলতে পারবেন কোন পোরশনটার কারণে এই সিস্টেমটা কজাল হচ্ছে না, কোন পোরশনটার কারণে? প্রথম তিনটা স্যার, এই যে জিরোর আগের স্যাম্পল গুলার কারণে না? প্রথম তিনটা স্যার। জি স্যার। তাই না? কারণ কি এই জায়গায় আমার জিরোর ভ্যালুর জন্য 3 2 1 এইসব স্যাম্পল লাগতেছে। তো তার মানে এই পোরশন গুলার কারণে এটা হচ্ছে কজাল, আর উপরের পোরশন গুলার মানে জিরোর আগের পোরশনের কারণে এগুলো, এই যে এই ব্লু মার্ক জায়গাটার কারণে এরা হচ্ছে নন কজাল, এই জায়গাটার কারণে। এখন আচ্ছা, এখন ধরেন সিগন্যালের এইসব আউটপুটের ভ্যালু নন জিরো, অর্থাৎ সিস্টেমের কারণে এগুলা নন জিরো, এগুলা ধরেন ভ্যালু আছে কিছু। তাহলে এই সিস্টেমটাকে যদি আমি কজাল বানাইতে চাই, আমি h of k এর উপর ইনপুট কন্ডিশন অ্যাপ্লাই করব। তাহলে কি কন্ডিশন অ্যাপ্লাই করব? h of k এর উপর ধরেন এই ভ্যালুগুলো নন জিরো, এদের ভ্যালু জিরো না, তাহলে আমি h of k
কে এর উপর কন্ডিশন অ্যাপ্লাই করে এটাকে ই বানাইতে চাই, কজাল বানাইতে চাই, কি করব? এইগুলাকে জিরো বানাই দিলেই হবে না? স্যার এইচ কে একটু পিছাতে হবে, মানে কে অ্যাড করতে পিছাতে হবে না, কোনো? মানে হচ্ছে যে এগুলাকে জিরো বানাই দিলেই হবে না, এই টার্মগুলাকে? জি স্যার। তার মানে আমি যদি বলি এই টার্মগুলাকে জিরো বানাবো, দ্যাট মিন্স এইচ এর আর্গুমেন্ট নেগেটিভ হইলেই জিরো করে দিব, ঠিক আছে? তাহলে কি আমার এই সিস্টেমটা কজাল হয়ে যাবে না? জি স্যার। তার মানে আমরা এখন এইচ অফ এন কে এইভাবে ডিফাইন করব, জিরো এটা হবে জিরো ফর এন লেস দেন জিরো, নেগেটিভ হলে জিরো হয়ে যাবে, আদারওয়াইজ এইচ অফ এন যা আছে তাই থাকবে, ঠিক আছে? তার মানে কজাল সিস্টেম হইতে হলে তার এইচ অফ এন কে এই কন্ডিশন মেনে চলতে হবে। সো এটাই হচ্ছে কজাল সিস্টেমের ইম্পালস রেসপন্সের প্রপার্টি, যে আপনার যদি সিস্টেম কজাল হইতে হয়। বলেন স্যার, এখানে এইচ অফ কে দিয়ে করছিলাম না স্যার, হ্যাঁ এইচ অফ এন কেন দিলাম স্যার? একই তো কথা, কে আর এন যদি সাপ্লিমেন্ট, মানে আচ্ছা জিনিসটা হচ্ছে এরকম, দেখেন একটা জিনিস, এক্স অফ এন যদি হয় এই সিগন্যালটা, এইচ অফ এক্স অফ কে কোন সিগন্যালটা হবে? জাস্ট এন এর বদলে কে বসাই দিব, তাই না? সেম হবে স্যার। এন ইকুয়ালস টু কে বসাইলেই হবে না? তো এন আর কে যদি সমান হয় তাহলে এই দুটো সেম সিগন্যাল হবে না? জি স্যার। সো সাবস্টিটিউট, এই সাবস্টিটিউশনে কোনো সমস্যা নাই, এন এর বদলে কে বসানো, বাট এন এর বদলে এন মাইনাস কে বা কে প্লাস টু ওইগুলা বসাইলে আপনি যেটা বললেন সেটা সেম থাকবে না, ঠিক আছে? বাট এই কেসে সেম থাকবে, কারণ আমরা এইচ অফ কে এর উপর কন্ডিশন অ্যাপ্লাই করতেছি, আর এইচ অফ কে আর এক্স অফ কে তো এইচ অফ এন তো সেম, জাস্ট একটা ভ্যারিয়েবল সাবস্টিটিউট করতেছি আর কিছু না, ঠিক আছে? সো একটা কজাল সিস্টেমের ইম্পালস রেসপন্সটা হবে এরকম যে তার নেগেটিভ পার্টটা জিরো চলে আসবে, পজিটিভ পার্টটা নন জিরো থাকবে আর কি। সো আমি যদি আপনাদেরকে একটা ইম্পালস রেসপন্স আঁকি এরকম ভাবে, ধরেন আপনাদেরকে একটা ইম্পালস রেসপন্স এভাবে এঁকে দেওয়া হইলো, আমি যদি বললাম এক্স অফ এন, আমি যদি বলি এই সিস্টেমটা কজাল কি অ্যান্টি কজাল, বা নন সরি কজাল নাকি নন কজাল, অ্যান্সার কি হবে? মানে একটা সিস্টেমের ইম্পালস রেসপন্স দেওয়া হইলো আপনাকে, এরপরে কোশ্চেন করা হইলো এটা কজাল সিস্টেম না নন কজাল সিস্টেম? নন কজাল স্যার। নন কজাল সিস্টেম কেন? কারণ হচ্ছে এটা নেগেটিভ হয়ে একটা স্যাম্পল চলে আসছে, আমাদের কন্ডিশনই হচ্ছে কজাল সিস্টেমের জন্য তার ইম্পালস রেসপন্স কে, এটা কিন্তু আমরা ইনপুটের উপর কোনো ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করতেছি না, আমরা কিন্তু ইম্পালস রেসপন্সের উপর কন্ডিশন অ্যাপ্লাই করতেছি। তাহলে কজাল সিস্টেমের ইম্পালস রেসপন্স অবশ্যই নেগেটিভ ইনডেক্সের জন্য জিরো আসবে, ক্লিয়ার? ঠিক আছে? জি স্যার। ওকে, তার মানে এটা নন কজাল সিস্টেম, কারণ এটার নেগেটিভ ইনডেক্সে একটা ভ্যালু আছে, জাস্ট এটাকে যদি একবার শিফট করে দিতাম তাহলে এটা ই হয়ে যেত, কজাল হয়ে যেত। এটা কজাল কারণ এটা নেগেটিভ ইনডেক্সের সব ভ্যালু জিরো, ঠিক আছে? এটা কজাল সিস্টেম। এটা বোঝা গেছে? এইটাতে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এরপর আছে স্টেবিলিটি। ওকে, স্টেবিলিটির জন্য আমরা বিভো স্টেবিলিটির জন্য আমরা পড়ছিলাম যদি আমাদের ইনপুট বাউন্ডেড হয়, দ্যাট ইজ ইনপুটটা কোনো ফাইনাইট নাম্বারের থেকে ছোট হয়, তাহলে আমাদের আউটপুটটাও ফাইনাইট হবে, তখন আমরা তাকে বলবো বিভো স্টেবল। তো সেম, তার মানে এখন আমরা এই কন্ডিশনটা এটা আমাদের ইয়ের জন্য অ্যাপ্লাই করব, এইচ অফ এন এর জন্য অ্যাপ্লাই করব। সো সিমিলারলি আমরা ওয়াই অফ এন কে লিখতে পারি আগের মতো করেই, কে ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এইচ অফ কে এক্স এন মাইনাস কে। আচ্ছা, এখানে দেখেন আমরা এইচ অফ কে কে কেন চেঞ্জ করতেছি না, কারণ আমরা এইচ অফ এন এর উপর কন্ডিশন অ্যাপ্লাই করব। সো ওই কারণে ওইটার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে
আনচেঞ্জ রাখতেছি, ওটাকে আনচেঞ্জ না রাখলেও সমস্যা নাই, কিন্তু যেহেতু আমরা ওইটার উপরই কন্ডিশন অ্যাপ্লাই করব এই কারণে আমরা ওটাকে চেঞ্জ করতেছি না। আমার কথা কি বোঝা গেছে? এইটার উপর যেহেতু কন্ডিশন অ্যাপ্লাই করব এটাকে আনচেঞ্জ রাখতেছি, সো আমরা এই ফর্মটা ইউজ করতেছি। তার মানে আমরা এখানে বলতে পারি যে আমরা এখন ইনপুটে এইটাকে এই বাউন্ডেড ইনপুটটা দিচ্ছি আর আমরা বাউন্ডেড আউটপুটটা পাচ্ছি। সো তার মানে আমাদের মডুলাস y অফ n লেস দেন by বা লেস দেন ইনফাইনাইট বা লেস দেন ফাইনাইট ইনফিনিটি বলতে পারি আমরা, এটা ফাইনাইট ভ্যালু হবে আর কি। তো তার মানে মডুলাস অফ এইটা তো y অফ n কে লেখা যায় এইটা, ঠিক আছে? সো এইটা লেস দেন ইনফিনিটি হবে, এতে কোনো সমস্যা নাই y অফ n টা। এবার একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আপনারা ওই যে কি পড়ছেন না, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ল, যে a প্লাস বি, হ্যাঁ এটা কি a মডুলাস অফ a প্লাস বি কি লেস দেন ইকুয়াল a প্লাস বি, এটা তো পড়ছেন না? তো এটার জেনারেল ভার্সন হচ্ছে আপনি যদি কতগুলা নাম্বারকে যোগ করেন, হ্যাঁ তার মডুলাস নেন, ধরেন n সংখ্যক নাম্বারকে যোগ করে মডুলাস দিলেন, এইটা সব সময় তাদের ইন্ডিভিজুয়াল মডুলাসের যোগফলের থেকে ছোট হবে, ঠিক আছে? সো এটাকে যদি আমরা কম্প্যাক্ট ফর্মে লিখতে চাই তাহলে আমরা সামের ভেতরে যদি এই অ্যাবসলিউট ভ্যালুটাকে নিতে চাই তখন আমাদের একটা ইকুয়াল সাইন দিতে হবে, মানে লেস ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল কখন হয়? যখন নাম্বারগুলো আপনার কি বলে ইকুয়াল সাইনটা হয় আর কি যখন a প্লাস বি একই লাইনের উপর থাকে বা এরা সেম লাইনের উপর বা সবই পজিটিভ বা সবই নেগেটিভ হয়, তখন আর কি এটা ইকুয়াল হয় আর কি, ঠিক আছে? নেগেটিভ না হলে, সরি নেগেটিভ না, যখন আর কি এটা ইকুয়াল হয় যখন সবগুলো সেম লাইনের উপর থাকে। তো এটাকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কেন বলে? কারণ এটা হচ্ছে যে ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বৃহত্তর হবে, ওইটার এই আরেকটা ভার্সন আর কি। সো এটাকে তাহলে আমরা সামেশন সাইনটার ভেতরে যদি এই অ্যাবসলিউট ভ্যালুকে নেই তাহলে একটা ইনইকুয়ালিটি সাইন চলে আসবে এইটা। আর অ্যাবসলিউট ভ্যালুর একটা প্রপার্টি আছে, আপনি যদি গুণ করেন a b এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে mod a ইনটু mod b বা মডুলাস a মডুলাস b, তাহলে লেস ইকুয়াল হবে মানে yn লেস ইকুয়াল হবে এটা। এটাকে যদি আমরা আলাদা করে লিখি মডুলাস xn - k, তো মডুলাস xn - k, হ্যাঁ মডুলাস xn - k এই জিনিসটা কি? এই জিনিসটা তো বাউন্ডেড, তাই না? মডুলাস xn যদি বাউন্ডেড হয় bx দিয়ে তাহলে এটাও বাউন্ডেড হয়ে যাবে, তার মানে এটা ইকুয়াল bx সাম নাম্বারের বাউন্ডেড হয়ে যাবে h of k। তো এটা যেহেতু একটা কনস্ট্যান্ট এটাকে আমরা সামেশনের বাইরে নিয়ে আসতে পারি yn এর মডুলাস, তাহলে সামেশনের বাইরে নিয়ে আসলে bx h of k, ঠিক আছে? এটা তো তার মানে দেখেন এখন yn টাকে যদি ফাইনাইট হইতে হয়, bx তো একটা কনস্ট্যান্ট, তাহলে এই সামেশনটাকে ফাইনাইট হইতে হবে না? মানে এই ভেতরের কোয়ান্টিটিটা যদি আপনার ইনফিনিটির দিকে যায় তাহলে yn টাও ইনফিনিটির দিকে যাবে, কারণ yn টা ম্যাক্সিমাম ভ্যালু কত, এইটা কথা কি বোঝা গেছে? মানে yn ফাইনাইট হবে, মডুলাস yn লেস দেন ইনফিনিটি হবে ইফ এন্ড অনলি ইফ এই জিনিসটা হয়, এটা লেস দেন ইনফিনিটি হয়। এটা কি ক্লিয়ার? এখান থেকে এটা কিভাবে আসছে? এইটা ফাইনাইট ভ্যালু, তার সাথে যদি একটা ইনফাইনাইট ভ্যালু গুণ করি তাহলে তো yn টা অনেক বড় হয়ে যাবে। সো এই জিনিসটা যদি ইনফাইনাইট না মানে ফাইনাইট হয় তাহলে ওভারঅল প্রোডাক্টটাও ফাইনাইট থাকবে। সো yn ফাইনাইট হবে যদি এই ভেতরের সামেশনটা ফাইনাইট হয়। তার মানে আমাদের যদি কতগুলো ইম্পালস রেসপন্স থাকে এমন যে আমরা যদি h of k যদি এমন হয় যে আমরা তার অ্যাবসলিউট ভ্যালু নিয়ে যদি সাম করি, সেই সামেশনটা যদি লেস দেন ইনফিনিটি হয় তখন আমরা বলবো ওই সিস্টেমটা স্টেবল হবে, মানে বিবো স্টেবল হবে, বাউন্ডেড ইনপুট দিলে বাউন্ডেড আউটপুট পাওয়া যাবে। আর এটা যদি গ্রেটার দেন ইনফিনিটি হয় তখন সেটা নন স্টেবল হবে, নট স্টেবল।
ঠিক আছে, যেমন আমরা যদি একটা h of n কনসিডার করি, 1 ধরেন এইরকম h of n আছে এইটা। সো আমরা যদি এইটারই করি ওই যে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে? k equals to minus infinity to infinity h of k মডুলাস h of k less than infinity। তাহলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য আমাদের এই সামেশনটা লাগবে। তাহলে আমরা যদি h of k মডুলাস এটার সাম নেই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, তাহলে কি আসবে? মডুলাস k equals to minus infinity to infinity half to the power k u of k এর মডুলাস। তো u of k তো নট জিরো হচ্ছে পজিটিভ ভ্যালুর জন্য, সো এই লিমিটটা চলে যাবে 0 টু ইনফিনিটি হাফ, আর এটা পজিটিভ নাম্বার, সো হাফ টু দি পাওয়ার k। এটা একটা সাম ইনফাইনাইট সিরিজ আসবে, আর ইনফাইনাইট সিরিজের সাম বের করার ফর্মুলা হচ্ছে a বাই 1 মাইনাস r, যেখানে a হচ্ছে ফার্স্ট টার্ম, এটা আমাদের অনেক কাজে লাগবে এই ফর্মুলাটা, আর r হচ্ছে কমন রেশিও। এটার প্রুফটা আমি আপনাদেরকে হোমওয়ার্কে দিব করতে, সেটার প্রুফটা করেন। তো কমন রেশিও, তো তাহলে এখানে ফার্স্ট টার্ম কত? আমরা যদি এখানে k এর ভ্যালু বসাই 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 এরকম আসবে। সো কমন রেশিও হচ্ছে এখানে হাফ, আর ফার্স্ট টার্ম হচ্ছে 1, তাহলে 1/half, এটা কত আসবে? হাফ আসবে। হাফ আসবে না? হ্যাঁ সরি 2 আসবে। তো দেখেন এটা একটা ফাইনাইট ভ্যালু, অর্থাৎ এই সিস্টেমটা স্টেবল হবে। এটা কি বুঝছেন কি করলাম? এটা কি বোঝা গেছে? বুঝলাম স্যার। জি স্যার। আর সেম জিনিসটাই যদি আপনারা 2 টু দি পাওয়ার n un এর জন্য করে দেখেন, এই জিনিসটা দেখবেন ফাইনাইট আসবে না। ইনফ্যাক্ট এটার জন্য আসলে এই ফর্মুলাও খাটানো যাবে না, এখানে আপনি n এর ভ্যালু যত বাড়াবেন এই পুরো জিনিসটা ব্লো করতে থাকবে। সো এটা আসলে টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে এই সামেশন। আচ্ছা, এরপর একটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে আমরা ডিফারেন্স ইকুয়েশন থেকে কিভাবে ইম্পালস রেসপন্স বের করা যায় সেই জিনিসটা দেখবো। তো এটা দেখার আগে আমাদের দুইটা জিনিস জানা লাগবে। ধরেন একটা সিস্টেম আছে আর আরেকটা সিস্টেম আছে এইরকম। তো এই দুইটা সিস্টেমের মধ্যে পার্থক্য একটাই, যে ফার্স্ট সিস্টেমে কোনো ফিডব্যাক নাই, সেকেন্ড সিস্টেমে ফিডব্যাক আছে। ফার্স্ট সিস্টেমে ফিডব্যাক নাই বলতে বোঝায় এখানে আমার ইনপুট আউটপুটটাকে ইনপুট আবার আউটপুট ক্যালকুলেট করতে কাজে লাগে না। ফিডব্যাক বলতে বোঝায় ধরেন একটা সিস্টেম আছে এরকম, এখানে সাম কাজ হচ্ছে, এখানে ইনপুট দিচ্ছেন, এখানে আউটপুট পাচ্ছেন, ওই আউটপুটটাকে যদি আপনি আবার ফিড করান ইনপুটের, যেন ইনপুট আর আউটপুটের সাম ভ্যালু মিলে আপনি আবার আউটপুট পান, তখন তাকে আমরা বলি ফিডব্যাক সিস্টেম। ঠিক আছে, এটা আপনার ইলেকট্রনিক্স 2 তে অলরেডি ফিডব্যাক অ্যাম্পলিফায়ার পড়ে আসার কথা। ওই যে অপ অ্যাম্পে দেখছেন না, আউটপুটটাকে আবার টেনে ইনপুটে পাঠায় কিছু একটা করে, ওটাকে বলে ফিডব্যাক সিস্টেম। ঠিক আছে, সো এখানে কোনো ফিডব্যাক নাই ফার্স্ট সিস্টেমে। সেকেন্ড সিস্টেমে একটা ফিডব্যাক আছে। তো ফিডব্যাক নাই যেসব সিস্টেম, দেখা যায় তাদের ইম্পালস রেসপন্সের ডিউরেশন হয় ফাইনাইট, অর্থাৎ তাদের ইম্পালস রেসপন্স এরকম ফাইনাইট থাকে, 1 2 3 এরকম ফাইনাইট কিছু ভ্যালু থাকে। আর যেগুলো ফিডব্যাক আছে সেগুলো ইনফাইনাইট ইম্পালস রেসপন্স দেয়, অর্থাৎ তাদের ইম্পালস রেসপন্স কোনোদিন শেষ হয় না। যেমন এই যে এই ইম্পালস রেসপন্সটা একটু আগে যেটা লিখলাম, এই ধরনের ইম্পালস রেসপন্স পাওয়া যায়, এটা কোনোদিন শেষ হবে না। আপনি n টেন্ডস টু ইনফিনিটি করলেও দেখবেন n এর ভ্যালু যত বড় নেন না কেন এই কোয়ান্টিটিটা ছোট হবে, কিন্তু কোনোদিন শেষ হবে না। তো এটাকে বলে ইনফাইনাইট ডিউরেশনের সিগন্যাল। তো এইভাবে সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়। যদি সিস্টেমের রেসপন্সে ফিডব্যাক না থাকে তখন তাকে আমরা বলি ফাইনাইট ইম্পালস রেসপন্স সিস্টেম, আর যখন থাকে তখন আমরা তাকে বলি ইনফাইনাইট ইম্পালস রেসপন্স সিস্টেম। FIR আর IIR, ফাইনাইট ইম্পালস রেসপন্স আর ইনফাইনাইট ইম্পালস রেসপন্স। তো ফাইনাইট ইম্পালস রেসপন্সের ইম্পালস রেসপন্স বের করা খুব ইজি। যেমন ধরেন একটা ফিডব্যাক লেস সিস্টেম যদি হয় এরকম, তাহলে এটার ইম্পালস রেসপন্স বের করতে আমরা x অফ n এর বদলে শুধু ডেল্টা n বসাবো। তাহলে h অফ n হবে
ডেল্টা এন প্লাস ডেল্টা এন মাইনাস 1 প্লাস ডেল্টা এন প্লাস 1। আর আমরা জানি এই সিগন্যালটাকে যদি আমরা ওই যে এরকম ভ্যালু দিয়ে লিখতে চাই তাহলে এটার খালি 0 0 1 আর মাইনাস 1 এর ভ্যালু আছে, সো এই চেন হবে 1 1 1, এটা 0 কারণ মাইনাস 1 আর 1 এ আছে আর 0 তে আছে। সো এইটা হচ্ছে ফাইনাইট ইম্পালস রেসপন্স বের করার নিয়ম, ঠিক আছে? জাস্ট খালি এক্স এন এর বদলে ডেল্টা বসাই দিবেন আর যে সব পয়েন্টে ডেল্টা আছে ওই সব পয়েন্টে ভ্যালু থাকবে আর বাকিগুলোতে ভ্যালু থাকবে না। আর ইনফাইনাইট ইম্পালস রেসপন্সের ভ্যালু বের করতে আমাদের ডিফারেন্স ইকুয়েশন সলভ করা লাগে। তো আমরা এটা নেক্সট ক্লাস সানডেতে দেখবো যে এটা কিভাবে করা যায়, ঠিক আছে? আপনাদের নেক্সট ক্লাস সানডেতে, আর সানডেতে আমরা যে 10:30 থেকে ক্লাস, ঠিক আছে? ক্লাস একটা এক্সট্রা ক্লাস হবে, সো ওই দিন 1.5 ঘন্টার মতো ক্লাস হবে। স্যার 10:30 থেকেই টানা ডাবল স্লটের ক্লাস হবে? হ্যাঁ, আপনাদের তো 10:30 বাজে ক্লাস শেষ বলছিলেন। Recording stopped. জি স্যার। 10:30 বাজে ক্লাস শুরু হবে। তো ক্লাস এই পর্যন্তই। আর আপনাদের একটা ক্লাস টেস্ট দিতে হবে, আমি বি সেকশনে বোধহয় বলে দিছি। আপনারা একটু 2টা সেকশন মিলে একটা কমন ডেট ফেলেন, কবে দিবেন আর কি, যেদিন দিতে চান সেটা আমাকে জানাই দেন। স্যার ক্লাস টেস্ট কি স্যার নেক্সট উইকে? আপনারা যেভাবে দেন, আপনারা 2 সেকশনের মধ্যে ডিসকাস করে আমাকে জানান। নেক্সট উইকে দিলে নেক্সট উইক, তারপরের উইকে দিলে তারপরের উইক। তারপর ওইখানে স্যার বন্ধ স্যার। কি ইয়ের বন্ধ? ঈদের বন্ধ? জি স্যার। নোটিস তো আসে নাই, তো ওটা দেখা যাক। আপনারা তাহলে নেক্সট উইকের মধ্যে একটা ক্লাসেস দেওয়ার ট্রাই করেন, কারণ সিলেবাস কতটুকু হবে স্যার? সিলেবাস আজকে পর্যন্ত হবে। হ্যাঁ, ডিফারেন্স ইকুয়েশনের আগ পর্যন্ত, ওই পর্যন্ত হবে সিলেবাস। মানে শুরু থেকে যা পড়াইছি আজকে পর্যন্ত যা যা পড়াইছি ওইগুলো হচ্ছে সিলেবাস। ও আচ্ছা, আপনাদের কনভলিউশনের শর্টকাটটা দেখানো হয়নি আমাকে। নেক্সট ক্লাসে একটু মনে করেন তো কনভলিউশনের শর্টকাটটা দেখান, মনে করেন একটু। আচ্ছা, তো আপনারা 2 সেকশনের ডিসকাস করে আমাকে একটা কমন টাইম দিন, কবে ক্লাস টেস্ট দিবেন, আমি সেই অনুযায়ী ক্লাস টেস্ট নিয়ে নিব একটা। স্যার এক্সাম কি মানে উইকডে তে নেবেন নাকি শুক্র শনিবার দিনে? আপনাদের ইচ্ছা, আমার কোনো কিছুতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনারা উইকডে তে দিতে চাইলে আমি উইকডে তে নিব, আপনারা শুক্র শনিবার দিতে চাইলে আমি শুক্র শনিবার নিব। ক্লাস টেস্ট নিতে আর কি, কোশ্চেন দিয়ে দিব, জাস্ট অ্যানসার করব, আপনাদের যেভাবে সুবিধা হয় আর কি, ঠিক আছে? তো আপনারা 2 সেকশনের সিআররা মিলে বা আপনারা 2 সেকশন মিলে একটা ডিসিশন দিয়েন আমাকে। কালকে বি সেকশনের ক্লাস আছে, কালকেও জানাইতে পারেন, অথবা শুক্র শনিবার যে কোনো এক সিআর আমাকে ফোন দিয়ে বা মেইল দিয়ে জানাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের যেভাবে সুবিধা হয়, ঠিক আছে? আপনারা ডিসকাস করে আমাকে জানায়েন। স্যার আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, নাহলে